সাজিয়ার রত্না বেগমের কথাগুলো শুনে ভীষণ খারাপ লাগে, তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, মামি, যেই কদিন বিয়ে না হয় সেই কদিন যাই, প্লিজ মানা করো না। তোমাদের আর জ্বালাবো না, আর তো মাত্র 4 দিন আছে। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরবি। সাজিয়া মাথা নাড়িয়ে বের হয় বাড়ি থেকে। তার মামাদের চারপাশে দেওয়াল এবং উপরে টিন দেওয়া 4 রুমে একটা ঘর। মামাতো দুটো ভাই আছে তার, ছোট ছোট, একটা কলেজে আর একটা পঞ্চম শ্রেণীতে পড়ছে। দুইজন তাকে যথেষ্ট ভালোবাসে। ছোটজন সে বলতে পাগল। ছেলেটা সাজিয়া আপু করে বাড়ি মাথায় তোলে। সাজিয়া হেঁটে এসে মেইন রোড থেকে সিএনজিতে ওঠে। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই তার। ভার্সিটির সামনে এসে নামে সে। চিত্রাকে কল করে সাজিয়া। সাজি, আমি এসে পড়েছি, তুমি 2 মিনিট অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করছি, তুই দ্রুত আয়। চিত্রা রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে আসলো সাজিয়ার কাছে। দুজন টুকটাক কথা বলে ভার্সিটিতে প্রবেশ করলো। ক্যাম্পাসে ছেলে মেয়েতে পরিপূর্ণ। কেউ হেঁটে ক্লাসে যাচ্ছে তো কেউ বসে গল্প করছে। দুজন ক্লাস করে বের হয়। চিত্রা সাজিয়াকে তাদের বাড়িতে নিয়ে যাবে। মরিয়ম সুলতানা নিয়ে যেতে বলেছেন। মেয়েটার বিয়ে কদিন পর, তাই এখন একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবেন। সাজি, আমাদের বাসায় যাবি তুই এখন, আম্মা যেতে বলেছে। কিন্তু চিত্রা, মামি আজকে তাড়াতাড়ি যেতে বলেছে, ভার্সিটিতেই আসতে দিতে চাইছিল না, এক প্রকার জোর করে এসেছি। আবার যদি দেরি করে বাড়িতে যাই তাহলে আমায় আর আস্ত রাখবে না। আমি ফোন করে বলে দিচ্ছি। সাজিয়া কথা বাড়ালো না। সে জানে এখন কিছু বললেও চিত্রা শুনবে না। ফোন করলো রত্না বেগমকে। রিসিভ করতেই অপর পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠস্বর শোনা গেল। কিরে, কোথায় তুই? তাড়াতাড়ি আসবি বলে এখনো আসা হয়নি? তোর শ্বশুর বাড়ির লোকজন জানলে কি ভাববে বুঝতে পারছিস? তাড়াতাড়ি বাড়ি আয়। মিসেস রত্না বেগম, আমি চিত্রা বলছি। সাজি এখন যাবে না, আমার বাসায় যাচ্ছে, সন্ধ্যায় পৌঁছে যাবে। আর কে কি ভাবলো তাতে আমার বা সাজিয়ার কিছু যায় আসে না। বাড়ি ফিরলে ওকে একটা কথাও শোনাবেন না। রত্না বেগম থতমত খেলেন। এই মেয়েটাকে তিনি শুরু থেকেই ভয় পান। চিত্রা সম্পর্কে খুব ভালো ধারণা আছে তার, তাই জোরপূর্বক হেসে বললেন, আচ্ছা ঠিক আছে মা। রত্না বেগম দ্রুত ফোন কাটল। বেশি কথা বাড়ালে এই মেয়ে নির্ঘাত তাকে ধুয়ে ছেড়ে দিত। চিত্রা সাজিয়ার দিকে তাকিয়ে শুধালো, এবার কি যাওয়া যাবে? সাজিয়া মাথা নাড়ায়। দুজন রিক্সা চেপে রওনা হয় চিত্রার বাড়ির উদ্দেশ্যে। চিত্রা ভেবে নিয়েছে আজকের দিনটা সে ভীষণ ভালো করে কাটাবে সাজিয়ার সাথে। নিশিত যদি পরে বেঁকে বসে তার সাথেও মিশতে না দেয়, তখন কি চিত্রার এই মেয়েটাকে বড্ড ভালোবাসে সে, একটু বেশি ভালোবাসে। নীরব শান্ত পরিবেশ, সবুজ গাছপালায় ঘেরা বাড়িটিতে শব্দের কোনো চিহ্ন নেই। কোলাহল ছাড়া শান্তিময় দোতলা বাড়ি। নিশিত এবং তার মা তাদের বড় বারান্দায় বসে চা খাচ্ছেন। চায়ের কাপটি নিঃশব্দে টেবিলে রেখে জান্নাত ইসলাম শান্ত কণ্ঠে নিশিতকে উদ্দেশ্য করে শুধালেন, তোমার সাজিয়া নামক মেয়েটিকে পছন্দ তো নিশ্চিত? যদি অপছন্দ হয় তাহলে বলতে পারো, আমি বিয়েটি ভেঙে দিব। তোমার অমতে বিয়ে আমি কখনোই দিব না। নিশিত বুঝল না কেন তার মা এই অসময়ে এসে জিজ্ঞেস করছে তার সাজিয়াকে পছন্দ কিনা। বেশ অদ্ভুত। বিয়ের 3 থেকে 4 দিন বাকি, তার ছুটি নেওয়াও শেষ, আর এখন এই কথা বলছে। যদিও আগে নিশিতকে জান্নাত ইসলাম জিজ্ঞেস করেছেন, তখন নিশিত বলেছিল তার পছন্দ হলেই বিয়ে করবে সে, তার আপত্তি নেই। নিশিতের জীবনে কোনো কালেই কেউ ছিল না, তাই বিয়ে করতে তার কোনো সমস্যা নেই। আম্মা, আমার সাদিয়াকে পছন্দ হয়েছে। মেয়েটি শান্তশিষ্ট স্বভাবের, বিশেষ করে মন কেড়েছে আমার। তবে আম্মা, তুমি ওকে কোথায় পেলে? চিত্রার সাথে বেশ কয়েকবার দেখেছি আমি, এরপর খোঁজ খবর নিলাম। মেয়েটি ভালো লাগলো, কষ্ট পেয়েছে তার অতীত জেনে ভীষণ। নিশিতের মনটা খারাপ হলো। মেয়েটা জীবনে কত কিছুই না সহ্য করেছে, সে সব কিছুই জানে। সাজিয়ার মামা তাদের জানিয়েছে। নিশিতের ভাবনার মাঝে জান্নাত ইসলাম আবারও বললেন, আগামীকাল তুমি সাজিয়াকে নিয়ে শপিং করে এসো, ওর যা যা পছন্দ তাই কিনে দিবে। মেয়েটাকে নিজের ইচ্ছে মতন শপিং করাবে, বুঝলে? ঠিক আছে আম্মা। দুজন কথা বাড়ানো আর আগামীকাল থেকে বাড়িতে মেহমান আসা শুরু করবে। নিশিত একটু বেরোবে বিকালে, আশারদের বাড়িতে যাবে আর কি। এই কদিন সময় পায়নি যাওয়ার, সমুদ্রেকেও খুঁজে পাওয়া যায় না, সে তার কাজে ব্যস্ত, তাই আজ নিজেই যাবে ভেবেছে। বিয়ের দাওয়াতও করে আসবে একেবারে। নিশিত মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। স্কুলের করিডোর দিয়ে হাঁটছিল অরিহা।
আজই প্রথম স্কুলে এসেছে, ভাইয়া তাকে দিয়ে গেছে। এখনও ক্লাস শুরু হয়নি, একটু পরে শুরু হবে। প্রথম পিরিয়ডে গণিত ক্লাস হয়েছে, অনেকগুলো বান্ধবী হয়েছে তার। সবাই খুব ভালো, বিশেষ করে নাফরিজা নাজিফা নামক মেয়েটি বেশি ভালো, বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। নাজিফা এবং সে গল্প করছিল, হঠাৎই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল সে। হাতে ব্যথা পেয়েছে সে। সামনে তাকিয়ে প্রহরকে দেখে মেজাজটা খারাপ হলো তার। নাজিফা দ্রুত এগিয়ে এসে ধরল তাকে। প্রহর নিজেও থতমত খেয়ে গেছে, সে তো ভাবতেই পারেনি এমন হবে। দ্রুত অরিহার কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো ওরিও বিস্কুট? অরিহা আরও রেগে যায়, উঠে দাঁড়িয়ে প্রহরের দিকে তেড়ে গিয়ে বলে, তুমি আমায় ধাক্কা কেন মেরেছো? আর তোমাকে না বলছি অরিও বিস্কুট বলবে না আমাকে? নাজিফা হা করে দেখছে দুজনকে। প্রহরকে কে না চেনে? প্রহর হলো স্কুলের সব থেকে দুষ্ট ছেলেদের মধ্যে একজন, দেখতে সুদর্শনও বটে। অরিহা এবং প্রহরের কথাবার্তা শুনে সে বুঝলো দুজন পূর্ব পরিচিত। প্রহর অরিহার কথায় পাত্তা না দিয়ে নাজিফাকে উদ্দেশ্য করে বলল, আপু, আপনি একটু অরিহাকে নিয়ে ক্লাসে যান, পায়েও ব্যথা পেয়েছে বোধহয়। আর তুমি স্কুল ছুটি হলে দাঁড়াবে, আমি বাসায় নিয়ে যাব। আশার ভাই তোমাকে নিয়ে যেতে বলছে। প্রহর কথাটা বলে এক মুহূর্তও দাঁড়ালো না, পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে স্থান ত্যাগ করলো। অরিহার আগে ফুঁসছে, এই ছেলেটা তাকে সম্মানই করতে চায় না মোটে। নাজিফাকে কত সুন্দর আপু বলে সম্মান করলো, বেয়াদব ছেলে। নাজিফা অরিহার ভাবনার মাঝে বিস্ময়কর কণ্ঠে শুধালো, আরিহা, তোমার মনে তোর সাথে প্রহরের কি সম্পর্ক বলতো? ওদের পাশের বাড়িটি আমাদের। ওর আপু আমায় এক বাজে পরিস্থিতি থেকে বাঁচিয়েছিল এবং সে অনেক ভালো, এই ফাজিল ছেলেটার মতো না। এই ছেলে তো বলা ঢং দেখে বাঁচি না। নাজিফা অরিহাকে ধরল। অরিহা নাজিফার কাঁধে ভর দিয়ে ক্লাসে চলল। বড্ড বদমাশ এই ছেলে। অরিহা কতগুলো গালি দিল প্রহরকে। এই ছেলে সব সময় তার পিছে লেগে থাকে। টিফিন টাইমে ছুটি নেয় অরিহা। যদিও একা যেতে ভয় করছে, তবে সেও সাহসী হতে চায়, তাই একা যাওয়ারই চিন্তা ভাবনা করলো। ক্লাসরুম থেকে ব্যাগ নিয়ে নাজিফাকে বিদায় জানিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হলো স্কুল থেকে। কিছু দূর যেতেই টের পেল তাকে কেউ ফলো করছে। পেছনে ঘুরে প্রহরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রহর এগিয়ে এসে বলল, ছুটি নিলে কেন তুমি? প্রথম দিন এসেই ছুটি নিলে? এত ফাঁকিবাজ তুমি! আমি তো ভেবেছিলাম তুমি ভালো মেয়ে। অরিহা ভ্রু কুচকে তাকালো প্রহরের দিকে, অতঃপর নাক মুখ কুচকে শুধালো, ছুটি নেওয়ার সাথে ভালো মেয়ের কী সম্পর্ক? অবশ্যই এর সাথে সম্পর্ক আছে। কখনো দেখেছো কোনো ভালো মেয়ে প্রথম দিন এসে স্কুল থেকে ছুটি নেয়? আমি নেই, তোমার সমস্যা। সমস্যা থাকলে আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছো? তুমি না আমাকে বাঁচাল বলো, তাহলে তুমি নিজে কি আজ এত কথা বলছো? আমি কি তোমাকে ধরবো? তুমি তো হাঁটতে পারছো না। অরিহা মুখ বাঁকিয়ে বলল, তার কোনো প্রয়োজন নেই, বুঝেছো? আমি একাই হাঁটতে পারি, তুমি আমার পেছন পেছন আসো কেন? আশার ভাই আমাকে বলেছেন তোমাকে নিয়ে যেতে, তাই তোমার পেছনে পেছনে হাঁটছি। চলো অটো বা রিক্সাতে করে যাই। তুমি তো ঠিকমতো হাঁটতে পারছো না। দরকার নেই তার, আমি হেঁটেই যাব। অনেকটা কাছে চলে এসেছি, আর পায়ে ব্যথা তো আমি তোমার জন্য পেয়েছি। ফাজিল ছেড়ে বড়দের সম্মান করতে জানে না। অন্যদের সম্মান করতে জানলেও তোমাকে জানি না ওরিও বিস্কুট। অটো দেখে দাঁড়াতে বলল প্রহর। অরিহা হেঁটে যাচ্ছিল। প্রহর পেছন থেকে ব্যাগ টেনে ধরে। অরিহা দাঁড়িয়ে পড়ে। প্রহর পেছন থেকে বলে, তুমি যদি অটোতে না ওঠো তাহলে কিন্তু আমি জোর করে উঠাবো। অরিহা প্রহরকে মনে মনে গালি দিয়ে উঠে বসলো। পায়ে প্রহর বসেছে তার সামনের সিটে। দুজন বাড়ির সামনে এসে নামলো। প্রহর ভাড়া মেটালো। এরপর অরিহার ব্যাগটা নিজের কাছে নিল। অরিহাকে উদ্দেশ্য করে শুধালো, তুমি একা সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, আমি সাহায্য করব। তোমার সাহায্যের প্রয়োজন নেই আমার, আমি একাই উঠতে পারবো। নিজে ফেলে দিয়ে এখন ঠং দেখাতে এসেছে, গরু কোথাকার। এই তুমি কি বললে? আমি গরু? তুমি গরু ওরিও বিস্কুট কোথাকার। অরিহা ফিক করে হেসে ফেললো, অতঃপর হাসি থামিয়ে বলল, তুমি নিজেই তো নিজেকে বললে গরু। প্রহর থতমত খেলো। কি বলে ফেললো সে? অস্বীকার করে বলল, আমি মোটেও বলিনি, তুমি মিথ্যা বলছো। না না, আমি মোটেও মিথ্যে বলছি না, তুমি বলছো যে আমি গরু। প্রহর দাঁত কেলিয়ে বলল,
আমি না বললেও তুমি তো মাত্র বললে তুমি গরু। যাই হোক, কলিং বেল বাজাও, বাসায় যাও, আমি আর যাচ্ছি। প্রহর এক মুহূর্ত না দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। অরিহা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর কলিং বেল বাজালো। বেলি বেগম এসে দরজা খুললেন। দরজা খুলে এই সময় মেয়েকে দেখে কিঞ্চিত অবাক হলেন। আজই প্রথম স্কুলে গেল আর কিছুক্ষণের মাঝে ফিরে আসলো। কিছু হয়েছে নাকি এই নিয়ে চিন্তায় পড়ে গেলেন। অরিহা খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিতরে প্রবেশ করলো। পায়ে সে ভালোই ব্যথা পেয়েছে। সোফার কাছে এসে ধপাস করে বসে পড়ল। বেলি বেগম দরজা আটকে অরিহার কাছে এসে জিজ্ঞেস করলো, তুই এখন বাড়িতে কেন? প্রহরের বাচ্চা ফেলে দিয়েছে, পায়ে হাতে ব্যথা পেয়েছি। বেলি ছুটে এসে অরিহার পাশে বসলেন। এরপর হাত দেখতে দেখতে বললেন, কোথায়, কি হয়েছে দেখি? প্রহর ফেলে দিয়েছে কেন তোকে? একা এসেছিস কেন তুই? ফোন করতি অফিস রুম বা তোর আরমান আঙ্কেলের কাছ থেকে, আমি গিয়ে নিয়ে আসতাম। অরিহা মাহের এতগুলো প্রশ্ন শুনে বলল, উফ আম্মু, এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর আগে দিব বলো তো? এক এক করে সবগুলোর উত্তর দে। পায়ে লেগেছে আমার। প্রহর বজ্জাত দৌড়ে কোথা থেকে আসতে গিয়ে আমায়ও ধাক্কা মেরেছে এবং নিজে আমায় বাসায় দিয়ে গিয়েছে। ভাইয়া নাকি দিয়ে যেতে বলেছে প্রহরকে। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, তুই হাত মুখ ধুয়ে আয় ততক্ষণে। অরিহা মাথা নেড়ে হাত মুখ ধুতে যায়। প্রহর তাকে এগিয়ে দিয়েছে কেন তা সে খুব ভালো করেই বুঝতে পারছে। তার কারণেই সে পড়ে গিয়েছিল বিদায় প্রহর বাড়িতে দিয়ে গেল। অরিহা বিড়বিড় করে বলল, আস্ত একটা খাটাস। চিত্রা এবং সাজিয়া বাড়িতে এসেছে বেশ কিছুক্ষণ। চিত্রার রুমে বর্তমানে তাদের অবস্থান। দুজন ক্লান্ততায় একটু বিশ্রাম নিচ্ছে। চিত্রা উঠল গোসল করার জন্য। দুপুর 2টা বাজে। সে এই সবাই সাধারণত গোসল করে থাকে। সাজিয়ার দিকে তাকিয়ে দেখলো মেয়েটি ঘুমিয়ে পড়েছে। সে মৃদু হেসে জামা কাপড় নিয়ে গোসল করতে গেল। গোসল সেরে বের হতেই দেখলো সাজিয়া উঠে পড়েছে। চিত্রা মৃদু হেসে বলল, উঠেছিস কখন? গোসল করবি? চাইলে করতে পারিস। সাজিয়া বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, মাত্র উঠেছি, গোসল বাড়ি যেয়ে করে নেব, এখন আর করার প্রয়োজন নেই। আচ্ছা তাহলে যা, ফ্রেশ হয়ে আয়। আমি আমার কাছে থেকে আসছি, দেখি রান্না হলো কিনা। এসেই তো ঘুমিয়ে পড়েছিলাম, একা কি করছে কে জানে। ফ্রেশ হয়ে তুইও চলে আয়। সাজিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এরপর সাজিয়া ফ্রেশ হয়ে রান্নাঘরে মরিয়ম সুলতানা এবং চিত্রার কাছে চলে আসে। মরিয়ম সুলতানা রান্না করছেন এবং চিত্রা টুকটাক সাহায্য করছে। মরিয়ম সুলতানা সাজিয়াকে দেখে মৃদু হেসে বললেন, ঘুম ভালো হয়েছে সাজিয়া তোর? হ্যাঁ আন্টি, ভালো হয়েছে। বলো কি সাহায্য লাগবে, আমিও করে দিই। একা একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। মরিয়ম সুলতানা গ্যাসের উপর থেকে তরকারি নামিয়ে বললেন, যা তুই আর চিত্রা খাবারগুলো টেবিলে সাজা, আমি বরং গোসল সেরে আসি, নামাজটাও পড়ে আসবো, এখনো পড়া হয়নি। সাজিয়া মাথা নাড়ায়। মরিয়ম সুলতানা স্থান ত্যাগ করেন। সাজিয়া এবং চিত্রা মিলে সব কিছু টেবিলে রাখে। এরপর বসার রুমে এসে সোফায় বসে পড়ে। টিভি চালিয়ে টিভি দেখছে দুজন। হুট করে সাজিয়া বলে ওঠে, নিশিত কি আসলেই ভালো চিত্রা? উনি কি আমায় ভালোবাসবেন? আমায় নিজের বক্ষ পিঞ্জরায় আগলে রাখবেন? আমার না ভয় হচ্ছে। কিছু হবে না সাজি, হয়তো নিশিত ছেলেটা ভালো, তার কথাবার্তা শুনে আমার ভালো লেগেছে। এখন দেখা যাক কেমন হয়। আর কিছু হলে আমাকে বলবি, আমি ব্যবস্থা করে দিব। মরিয়ম সুলতানা আধা ঘন্টার মধ্যে চলে আসেন। তিনজন একসাথে খেতে বসেন। খাওয়ার মাঝে মরিয়ম সুলতানা সাজিয়াকে উদ্দেশ্য করে শুধালেন, সাজিয়া মাম, আমি বুঝতে পারছি না তুই বিয়ের বিষয়টা নিয়ে ভয়ে আছিস, তবে ভয় পাস না। আমরা যতটুকু তাদের চিনি, তোকে কখনো কষ্ট দিবে না তারা। নিশ্চিত ছেলেটাও ভালো, তুই সুখে থাকবি, চিন্তা করিস না। ধন্যবাদ আন্টি তোমাকে। দোয়া করো আমার জন্য। এবার যদি কপালে একটু সুখ লেখা থাকে। এভাবে বলা উচিত না সাজিয়া, তুই যথেষ্ট ভালো আছিস। যারা রাস্তায় থাকছে, একবেলা খেতে পারছে না, একটুও খাবার পাওয়ার আশায় কত কি করছে, তাদের কি বলবি তুই? সাজিয়া ভাবলো আসলেই সেই হিসাবে তো বড্ড সুখী। হোক মামি ভালোবাসে না, তবে মামা তো, ভাইরা আর মামা তো তাকে কম ভালোবাসে না। সাথে চিত্রাও আছে, সেই হিসাবে সে সুখী, অনেক সুখী।